ब्रह्मवादिनो वदन्ति यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्त्यभिसंविशन्ति तद्विजिज्ञासस्व तद्ब्रह्म आनन्दाद्येव खल्विमानि भूतानि जायन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्त्यभिसंविशन्ति रसो वै सः रसंयेवायं लब्ध्वानन्दी भवति को ह्येवान्यात् कः प्राण्यात् यदेष आकाश आनन्दो न स्यात् एष एवानन्दयाति ओं तत्सत्। এই কণ্ঠ অতি পরিচিত। শান্তিনিকেতনের নানান অনুষ্ঠানে তার দৃপ্ত সুললিত কণ্ঠের বৈদিক মন্ত্রোচ্চারণে আমরা বারবার মোহিত হয়েছি। শান্তিনিকেতনের জীবনযাত্রার যে সহজ সরল অনাড়ম্বরতা, সেই অনাড়ম্বর ছন্দময়তাই তাঁর জীবন জুড়ে। শ্রীমতী কল্পিকা মুখোপাধ্যায়, বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। আজ তাঁর জীবনের নানান কথা ও কাহিনীর সঙ্গী আমরা। নমস্কার। আমার খুব ভালো লাগছে যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত, মানে এই যে একটা দীর্ঘ সময় শান্তিনিকেতনে আছি, তখন বিভিন্ন অনুষ্ঠানে আমি একেবারে শুরুতেই বললাম যে আপনার মন্ত্রোচ্চারণ আমাকে এবং আরও অন্যদের বারবার মুগ্ধ করেছে এবং মনে হয়েছে যে সংস্কৃত হয়তো আমাদের কাছে একটু কঠিন ভাষা হলেও এই যে একটা ছন্দের মায়াজাল, তাতে যেন নিজের অজান্তেই কখন আবদ্ধ হয়ে গেছি। জানতে চাইব শান্তিনিকেতনের জীবনটা শুরু হলো কিভাবে? শান্তিনিকেতনের জীবন শুরু হয়েছে আমার 1950 সাল থেকে। তার আগে আমরা ছিলাম ময়মনসিংহে, ওপার বাংলায়, ওপার বাংলাতে। তখন তো ওপার বাংলা ছিল না, তখন পূর্ববঙ্গ এই ছিল। তো সেখানে পড়াশোনা করতাম। তখন সেখানে একটা খুব মানে বিখ্যাত স্কুল ছিল, বিদ্যাময়ী স্কুল। সেটা হলো এখন যেমন কলকাতা সাউথ পয়েন্ট, সেরকম পূর্ববঙ্গের বিদ্যাময়ী স্কুল। আর বাবা জমিদারির কাজকর্ম বিশেষ দেখতেন না, তিনি আনন্দমোহন কলেজে, ওটাকেও বলা হতো পূর্ববঙ্গের প্রেসিডেন্সি তখন, সে আনন্দমোহন কলেজে সংস্কৃতের অধ্যাপনা করতেন। আচ্ছা। তখন যখন 49 সালে ভীষণ রায়ট লাগলো, দাঙ্গা হলো, তখন কোনো রকমভাবে আমরা সেখান থেকে মানে প্রাণ নিয়ে আসা আর কি যাকে বলে। তখন এমন একটা পরিস্থিতি, নান্নং নবস্ত্রং নচবারি পাত্রম, এই অবস্থাতে আমরা এসে এখানে পৌঁছিয়ে আমরা 1 বছর আমার মামার বাড়িতে, ডক্টর তরুণ সিনহা সাইকিয়াট্রিস্ট প্রখ্যাত, তার বাড়িতে ছিলাম কলকাতায়। তারপরে বাবাকে ফিরে যেতে হলো, বাবাকে ফিরে যেতে হলো আমাদের দেশে, সেটা পরে বুঝছি। যে মামা ব্যবস্থা করে শান্তিনিকেতনে আমাদের রেখে গেলেন, যে আমার মা একা অন্তত সমস্ত বাংলাদেশের মধ্যে এখানেই বাচ্চাদের নিয়ে একা থাকতে পারবেন, খুব নিশ্চিন্তে, হ্যাঁ খুব নিশ্চিন্ত হয়ে এখানে রেখে গেলেন। আর মামার বাড়ির সঙ্গে ঠাকুর বাড়ির একটা কানেকশন অনেক দিন থেকেই ছিল, সেই সুবাদে শান্তিনিকেতনে যাতায়াত ছিল তাদের, তিনি আমাদের রেখে গেলেন। কোথায় এসে প্রথম থাকতে শুরু করলেন আপনারা সপরিবারে? আমরা সপরিবারে প্রথমে শান্তিনিকেতনে এসে তো পৌঁছলাম, বোলপুর স্টেশন তো তখন খুব ছোট, তখন সেখানে 3-4টি রিক্সা, কয়েকটা 2-3টে গরুর গাড়ি আর একটা জিপ, খুব পুরনো একটা জিপ, সেটা দাঁড়িয়ে থাকতো। তা আমাদের সঙ্গে মালপত্র ছিল, লোক ভাই বোনেরা ছিলাম, বাবা মা। তখন ওই জিপ গাড়িটাতে করে বাবা আমাদের নিয়ে এলেন। নিয়ে এসে তখন দেখলাম, তখন তো পাকা রাস্তা সবটা হয়নি, ভুবনডাঙ্গার থেকে পুরোটাই তো কাঁকড়ের রাস্তা, কাঁচা রাস্তা, আর কিছুই ছিল না, দোকানপাট খুবই কম বোলপুরের ভেতরে, আর ভুবনডাঙ্গা তো একেবারেই খালি, সেটা বাঁধের পার বলতো তখন, তো ভুবনডাঙ্গা বলতো না, সেটা আমিও দেখেছি, একটা মানে লম্বা বিস্তীর্ণ একটা জলাশয়। কি ভালো লেগেছিল, কারণ আমরা তো
এরকম দৃশ্য কোনোদিন দেখিনি যেখান থেকে এসেছি। তো সেখানে গিয়ে, আর তখন প্রচণ্ড লু বইছে, মে মাস, তখন এরকম গরম তো এখনকার মতন গরমটা তো ছিল না, প্রচণ্ড লু। সেটা তোমরাও দেখেছো শান্তিনিকেতনে ছোটবেলায়। তার মধ্যে আমরা এসে পৌঁছলাম গুরুপল্লী। তো বাবা বললেন যে এই জায়গাটাকে গুরুপল্লী বলে, এখানে তোমাদের আমি একটা বাড়ি ঠিক করে গেছি। তো বাড়িটা দেখে এমন মন খারাপ তখন হয়ে গেল। কেন? বাড়িটা তখন গুরুপল্লীতে সমস্তই ছিল মাটির দেয়াল, খড়ের বাড়ি, আর নাহলে ইটের দেয়াল, টিনের চাল, এই ছিল। তা আমাদের ছিল ওই এখন যেখানে আর্টিস্ট সেলিম মুন্সি থাকে সেই বাড়িটাতে আমরা এসে উঠেছিলাম। সেটা তখন এরকম ছিল না, ইটের দেয়াল, সাদা ইটের দেয়াল, আর পুরোটা টিনের চাল। এটা খানিকটা গুদাম ঘরের মতো একটা দেখতে এরকম। তো ভেতরে জায়গা ছিল অনেকটা, সেখানে দিয়ে গেলেন বাবা। তো দিয়ে বাবা আমাদের সেটেল করিয়ে দিয়ে সেখান থেকে ফিরে গেলেন। তারপরে তো আমাদের স্কুলে ভর্তি হবার পালাটা। গুরুপল্লীতে এসে আমি পরদিন, এটা একটা মজার ঘটনা, আমি পরদিন দু একদিন পরে আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি বেরিয়ে। তখন গুরুপল্লীতে দুটো ভাগ ছিল, তো একটা সামনের দিক গুরুপল্লী আর একটা পেছন দিকে গুরুপল্লী। তো পেছন দিকে একটা প্রাইভেট বাড়িতে সুচেতা কৃপালনীর মা থাকতেন তখন। তখন তার মেয়ে চিত্রা দিয়ে এখানে বোধহয় কিছু পড়তেন, তখন ঠিক মনে নেই। তখন উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, আমাকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি এখানে নতুন এসেছো? তা আমি বললাম হ্যাঁ। তখন বললেন যে তোমরা কি রেফিউজি? তো আমি রেফিউজি কথাটা শুনেছি, কিন্তু রেফিউজি যে আমরাই সেটা জানতাম না। তখন আমি বললাম যে না, আমরা রেফিউজি না, আমরা ব্রাহ্মণ। তখন উনি একটু হাসলেন, এসে বললেন ও তোমরা ব্রাহ্মণ, আচ্ছা ঠিক আছে। তারপরে খুব আসতেন আমাদের বাড়িতে, মাকে খুব স্নেহ করতেন। আর তখন তো গুরুপল্লী অধ্যাপকেরা সব থাকতেন, মাস্টারমশাইরা, মানে প্রকৃতপক্ষেই সেটা গুরুপল্লী ছিল। আমি থাকতে দেখেছি সেখানে হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই, আমাদের পণ্ডিত মশাই, সুখময় পণ্ডিত মশাই, তারপরে গোসাইজি নিত্যানন্দ বিনোদ গোস্বামী, তারপর মোহর্দির বাবা সত্যচরণ বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, সত্যচরণ মুখোপাধ্যায়। তারপরে আরেকটা বাড়ি বাদ দিয়ে ওই সোমেন, এখন আছে সোমেন, তোতন সোমেন, ওদের দাদু দিদি বাড়ি একটা বাড়িতে থাকতেন। তারপরেই আমাদের বাড়ি, তারপরে বাচ্চুদির বাবার বাড়ি, বাচ্চুদির ঠিক আমাদের পাশেই থাকতেন, মানে নীলিমা সেন, হ্যাঁ, তারাও আমাদের পাশেই থাকতেন। আর গুরুপল্লীর পেছন দিকটাতে থাকতেন অশেষ বন্দ্যোপাধ্যায় মশাই, প্রমোদারঞ্জন ঘোষ, তারপর সুধীর কর্তা, এরা সবাই থাকতেন, সব গুরুরা তখন ওখানে। কাজে গুরুপল্লী নামটা একেবারে সার্থক ছিল। তারপর কি স্কুলে ভর্তি হলেন? তারপরে স্কুলে ভর্তি হলাম, তখন ডিসেম্বরের সেশন, মানে জানুয়ারিতে সেশন ছিল, এপ্রিলে নয়। তো পাঠভবনে ভর্তি হলাম। তখন পাঠভবনে বলতো গ্রুপ, ফার্স্ট গ্রুপ মানে ক্লাস 10, সেকেন্ড গ্রুপ মানে 9, থার্ড গ্রুপ। আমি থার্ড গ্রুপে ভর্তি হলাম ক্লাস 8-এ, কেননা অনেকদিন ওখানে পড়াশোনা বন্ধ ছিল, গ্যাপ পড়ে গিয়েছিল। তো থার্ড গ্রুপের জন্যই প্রিপারেশনটা নিয়েছিলাম ক্লাস 8-এর জন্য। তো সেটাও একটা আবার মজার ঘটনা। তখনও অ্যাডমিশন টেস্ট হতো। তা আমি আর আমার ভাই, ছোট ভাই পূর্ণেন্দু, সে হাত ধরে দাঁড়িয়ে আছি পূর্ব তোরণের সামনে। তখন প্রভাকরদা ঘন্টা বাজাতেন। প্রভাকরদা এসে আমাকে বললেন যে তোমার নাম কি কল্পিকা? আমি বললাম হ্যাঁ। বললেন ওই যে তোমাদের ডাকছেন, রেক্টর বলা হতো তখন, প্রিন্সিপাল তো নয়, রেক্টর ছিলেন সত্যেন রায় মশাই। আচ্ছা। তো সত্যেনদা বসতেন পশ্চিম তোরণে। তো সত্যেনদার কাছে গেলাম, দুই ভাই বোন। সত্যেনদা বললেন যে তোমাদের একটা পরীক্ষা নেব, তোমরা স্কুলে ভর্তি হবে তো আজকে? আমি বললাম হ্যাঁ পরীক্ষা নেব। আচ্ছা কল্পিকা তুমি কোন গ্রুপে ভর্তি হবে? আমি বললাম আমি থার্ড গ্রুপে ভর্তি হব। তো সত্যেনদা বললেন গ্রুপ বানান করতে পারবে? তা আমি বললাম হ্যাঁ GRO UP। বললেন বাহ কল্পিকা রীতিমতো ভালো মেয়ে। ব্যাস অ্যাডমিশন টেস্ট হয়ে গেল। আর আমার ভাইয়ের কিছু আর ইংরেজি বানান পেরেছেন আবার। গ্রুপ বানানটা পেরেছি অ্যাডমিশন টেস্টের। বললেন কে ভর্তি করবে? আমি বললাম আমার দিদি। তখন বললেন যে আচ্ছা দিদিকে বলো যে বাড়ি থেকে টাকা নিয়ে তোমাদের ভর্তি করে দিতে। ওই অ্যাডমিশন টেস্ট। আর তখনই সার্টিফিকেট পেলাম কল্পিকা রীতিমতো ভালো গ্রুপ বানান করে, ইংরেজি বানান। হ্যাঁ। তারপরে শুরু হলো স্কুল। তারপরে তো স্কুল শুরু হলো।
সেটা অদ্ভুত, মানে একদম বিপরীত পরিবেশ তো স্কুলে। আমি তো চার দেয়ালের মধ্যে বন্ধ হয়ে স্কুল, টেবিল চেয়ার টিয়ে যেরকম হয় বাড়ির স্কুল। তো তারপরে এসে পড়লাম ইয়েতে গাছের তলায়, এরকম আসন কিনে দিলেন বাবা। বাবা আমাদের সেটেল করে দিয়ে ওখানে চলে গেলেন আবার ফিরে আনন্দমোহন কলেজে। তারপরে আসনে বসে আসন নিয়ে গেলাম। তখন আমাকে সব থেকে স্কুলে ভর্তি হতে যে সাহায্য করেছিল সে আমার আজীবন বন্ধু মুহূর্তির বোন ঝর্ণা, খুব সাহায্য করেছিল। তারপরে স্কুলে তো গেলাম প্রথম দিন যার ক্লাসটা আমি পেলাম তিনি হলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজি পড়াতেন আমাদের, ক্লাস নিতেন চৈতির পেছন দিকে, আমরা সবাই বসতাম, নির্মলদা চৈতির ওপরে বসতেন। কি অপূর্ব ক্লাস গার্গী, কি বলবো। সেই যে ইংরেজির ইন্টারেস্ট আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন নির্মলদা, আজ অবধি নির্মলদার সেই কণ্ঠ কানে ভেসে 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 আসে। সেই বেশিরভাগই আবৃত্তি করতেন, নির্মলদা খুব সুন্দর আবৃত্তি করতেন। তো প্রথম দিন এসেই উনি পড়ালেন, মনে আছে, ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। কি অপূর্ব সে আবৃত্তি। তো জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমাদের কি কোনো গুরুদেবের কবিতা মনে পড়ে, এরকম ওই ঝড় আসছে, এরকম উড়ে উড়ে ঝড় আসছে, কোনো গুরুদেবের কবিতা কি মনে পড়ে? তো আমি হঠাৎ খুব আস্তে আস্তে ভয়ে ভয়ে, আমি তো অন্য জায়গার থেকে এসেছি, এখানে তো নয়, আমি বললাম, মুখ নিচু করে বললাম, ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল। নির্মলদা এমন করে উঠলেন, হ্যাঁ বলো বলো কল্পিকা, তোমার নাম কল্পিকা তো? আমি বললাম হ্যাঁ। বলো তুমি কোন স্কুল থেকে এসেছো? আমি বললাম বিদ্যাময়ী। তখন বিদ্যাময়ী স্কুলের নাম উনি খুব শুনেছেন, খুব ইয়ে করলেন। তো সেই নির্মলদার কাছে প্রথম দিন ক্লাস করা, তার কিছুদিন বাদে নির্মলদা চলে গেলেন এখান থেকে, বিনয় ভবন চলে গিয়ে, তখন ললিতদা, কল্যাণীদি। ললিতদার কাছে আমিও পড়েছি। হ্যাঁ পড়েছো। কি চমৎকার ইংরেজি শেখানোর ধরন ছিল, যেটা আপনি বলছিলেন যে একটি বিদেশি ভাষা সম্পর্কে আমাদের অনেক ভয় থাকে অনেক সময়, এবং রপ্ত করাটাও কঠিন হয়, কিন্তু সেটা কাটিয়ে দিতে পারতেন ওরা, কাটিয়ে দিতে পারতেন। মানে এইসব টিচাররা উজাড় করে পড়িয়েছেন, আমরা তো তখন ছোট, নিতে পারিনি সব। ললিতদার খাতাগুলো রাখা ছিল আমার কাছে, এখন হারিয়ে গেছে। খাতা যখন কারেকশন করতেন তখন নিজে লিখতেন এক লাইন, মনোমতো হলো না সেই লাইনটা আবার কেটে দিলেন, কেটে দিয়ে আবার নিজেই লিখতেন, মানে নিজের লেখা নিজেই কারেকশন করে লিখতেন, এইভাবেতে খাতা কারেকশন করতেন। আর কিভাবে পড়িয়েছেন, ললিতদার জীবনের শেষ দিন পর্যন্ত মানে তার কাছ থেকে অফুরন্ত স্নেহ পেয়ে গেছি। আর কারা ছিলেন মাস্টারমশাই? আর ছিলেন গোসাইজি, নিত্যানন্দ বিনোদ গোস্বামী। তাঁরও পড়ানোর পদ্ধতি অদ্ভুত। তিনি ছিলেন, জানো কিনা জানি না এটা, যে অদ্বৈত মহাপ্রভুর থেকে 27 পুরুষ হলেন নিত্যানন্দ বিনোদ গোস্বামী। উনি ছিলেন বিধুশেখর শাস্ত্রী মশাইয়ের প্রথম গবেষক ছাত্র, এবং পালির মহাপণ্ডিত। পালির অনেক জায়গা থেকে ডেকেছিল, উনি যাননি, বিশ্বভারতীতে রয়ে গেছেন, পড়াতেন পাঠভবনে। তো গোসাইজি ওরকম কবিতা মুখস্থ করাতেন, সেই কবিতার খাতা আমাদের আলাদা রাখা ছিল। একটা ছোট্ট বোর্ড নিয়ে ক্লাসে আসতেন, হাতেই নিয়ে আসতেন, নিজে থাকতেন ওই গুরুপল্লীতে, মোহদ্দির বাবা যেখানে থাকতেন তার পাশের বাড়িটা, এখন তো সেটা বোধহয় নেই, রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেই বাড়িতে গোসাইজি থাকতেন। ক্লাসের আগেই উনি এসে বোর্ডটা একটা ক্লাসের গাছের ডালে ঝুলিয়ে সেখানে গোসাইজি বসতেন, আর আমরা চারিদিকে বসতাম। কি অপূর্ব ক্লাস, কি বলবো। যেমন ব্যাকরণ, মানে তুন শান কানা পুণ্য বেনিফুনিপন, এতে মূর্ধন্য হবে, এগুলো তো মনে রাখা যায় না, গোসাইজি সব ইয়ে করে দিতেন। উপসর্গ কাকে বলে তাকে, তারপরে কোথায় কোথায় মূর্ধন্য হবে, কোথায় কোথায় মূর্ধন্য স হবে, সব কবিতার আকারে আমাদের লিখে দিতেন। আর ওই মূর্ধন্য ন দন্তেন্য ভীষণ গুলিয়ে যায়, খুব গুলিয়ে যায়, তো সেই জন্য আমরা প্রায়ই লিখতাম কানা দন্তন্বয়ের আকার। তো গোসাইজি বললেন, মনে করো তুনশান কানা পুণ্য বেনিফুনিপন, তখন মনে পড়তো আবার। তো
তো এইরকমভাবে তাদের কাছে শিখেছি। গোসাইজিকে পেয়েছি, কল্যাণীদিকে পেয়েছি, ললিতদাকে পেয়েছি, তা আরও অনেককে পেয়েছি। বিশ্বনাথ মুখোপাধ্যায় ওই গুরুপল্লীতে নিচু বাংলাতে একটা টালির বাড়ি ছিল না, সেই বাড়িটাতে থাকতেন বিশ্বনাথ মুখোপাধ্যায়। আর এই পড়াশোনার পাশাপাশি পাঠভবনের তো আরো কত কিছু, গান, নাচ, সাহিত্য সভা। তখন তো দুবেলা ক্লাস হতো। আচ্ছা, সকালবেলায় বৈতালিক করে ক্লাস আরম্ভ হতো, আর 12:30 1টা অবধি, তারপর আবার 2টোর থেকে ক্লাস হতো। তো তখন নাচ, গান, সাহিত্য সভা তো প্রতি সপ্তাহে সপ্তাহে হতো। আর নাচ শেখাতেন, তখন সঙ্গীত ভবনে যেতে হতো নাচ শিখতে, গান শিখতে। গানের কোনো টিচার ছিলেন না এমনি। গান শিখতে ওই আমরা যখন ঘন্টা পড়তো আমরা ছুটে সঙ্গীত ভবনে চলে যেতাম। তখন লোকে বিশ্বাস করবে না যে তখন গান শিখতাম ওইটুকু বয়সে মোহরদির কাছে, শান্তিদার কাছে। কি যত্ন করে শেখাতেন, এখন পর্যন্ত মনে আছে সেগুলো। এরকমভাবে গান নাচ শিখেছি। আর এদের কাছে পড়েছি। বিভূতিদা ছিলেন পাঠভবনে, তারপরে কাশীনাথদা ছিলেন। কাশীনাথদা বরাবর 3 সঙ্গীতে থাকতেন, অপূর্ব। আর ছিলেন নলিনীদি। মানে তখন পাঠভবনটা আমরা কীরকমভাবে কাটিয়েছি, ঠিক ব্রহ্মচর্যাশ্রম যেরকম একটা আমাদের আইডিয়া আছে, মানে ভীষণ ডিসিপ্লিন, একটা কড়াকড়ি ভাবে কাটানো, সেই পুরোটা কিন্তু ধরে রাখতেন নলিনীদি একা। এমনি নলিনীদি দেখে বাইরের থেকে মনে হবে খুব রুক্ষ, ভয়ে থরহরি কম্প সবাই, কিন্তু ভেতরে যে কি ওনার মানে স্নেহের ফল্গুধারা একেবারে। এটাই বোধহয় ছাত্র শিক্ষক সম্পর্কের মূল কথা। সুন্দর সম্পর্ক ছিল। কখনো আমরা ভাবতে পারিনি যে কোনো শিক্ষককে আগের দিন বলে বা আগে জানিয়ে তাদের বাড়ি যেতে হবে। অবারিত দ্বার, যখন যাচ্ছি তখন। কখনো শুনিনি যে পরে এসো, এই কথাটা শুনিনি। যখন জানিয়ে যাচ্ছি তখনই একদম তাদের বাড়ির লোক বলতে যা বোঝায়, মানে গুরুগৃহ বলতে যা বোঝায় ঠিক তাই ছিল। পরে যে গুরুগৃহের বর্ণনা পড়েছি বইয়েতে, যে আশ্রমের বর্ণনা পড়েছি, ঠিক অনেকটা সেই রকমই বোধহয় ছিল। গুরুপল্লীতে আবার 2টো ভাগ ছিল তো। একটা ছিল এই যে যাদের কথা বললাম, অত্যন্ত অনাড়ম্বর জীবনযাত্রা, প্রত্যেকেই তখন অভাবের মধ্যে, কারণ শান্তিনিকেতনে তখন আর মাইনে কত ছিল, সকলেরই ছেলে মেয়ে ছিল, অভাবের মধ্যেই কেটেছে, তাতেও প্রচুর একটা অনাবিল আনন্দ ছিল। আর গুরুপল্লীর ঠিক পশ্চিম দিকটাতে, মানে রাস্তাটা পার হয়েই আরেকটা ছিল, সেটা ছিল ঐশ্বর্য, ভোগ, তার সঙ্গে সঙ্গে ত্যাগ। বীরেন সেনের বাড়ি, বীরেন্দার বাড়ি। মানে বড় হয়ে যেটা পড়েছি যে শকুন্তলা নাটক টাটকে, যে একটা তপবন, তার পাশেই একটা নগর, ঠিক একদিকে ত্যাগ আরেকদিকে ভোগ। আমরা যখন ছোটবেলায় খেলার মাঠে খেলতে যেতাম, আপনি বললেন বলে এটা আমার মনে হলো যে অনেক সময় ওই সেনদের বাড়ি দেখলে মনে হতো যে রাজপ্রাসাদ। হ্যাঁ, ওরকমই, মানে ওরকম একটা প্রাসাদোপম বাড়ি শান্তিনিকেতনে দেখাটা তখন একটা খুব বিস্ময়ের ব্যাপার ছিল। বিস্ময়ের ব্যাপার ছিল। আর আরেকটা ছিল, বীরেন সেন মশাই একদিকে যেমন রোজগার করেছেন, আরেকদিকে 2 হাতে লোককে সাহায্য করেছেন, বিলিয়েছেন। কত ছাত্র যে ওদের বাড়িতে থেকে পড়াশোনা করে মানুষ হয়ে গেছে, তাদের আমি কয়েকজনকে ব্যক্তিগতভাবে জানি। আর এমনিতে তো অবারিত দ্বার ছিল। বীরেন্দা বললেন যে চল ঘুরে আসি কোথাও ম্যাসেঞ্জরে। তারপরে বললাম, বীরেন্দা মাকে বলে আয়, এখানে খেয়ে নিবি। কত সহজ ছিল সকলে, মানে গুরুপল্লীর যত বাচ্চা সব ওইখানে খেয়ে দিয়ে বীরেন্দার সঙ্গে চলে গেলাম ঘুরতে। সহজ জীবনযাত্রা, অনাবিল আনন্দ, একটা সত্যি যৌথ পরিবারের মতো, সকলের সুখে দুঃখে সকলে। পাঠভবনের পরে আপনি কোথায় ভর্তি হলেন, কোন ভবনে গেলেন? পাঠভবনের পরে তখন ছিল পাঠভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন। অর্থাৎ পাঠভবনের পরে ইন্টারমিডিয়েট, তখন তো হায়ার সেকেন্ডারি ছিল না, ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হলাম তখন ভাবলাম যে একটা মুক্তির আনন্দ, মানে স্কুল থেকে কলেজে গেলে যেমন একটা অবস্থা হয় সেরকম, বেশ একটা মুক্ত। এতদিন এত একটা রেস্ট্রিকশনে থেকে এসেছি, এখন একটা মুক্তি, কিন্তু তবু খুব ডিসিপ্লিনড সেখানে। তখনকার জীবনটা গার্গী শান্তিনিকেতনের একটা বৈশিষ্ট্য ছিল,
তাদের চলায় ফেরায়, সাজে গোজে, কথাবার্তায় খুব অনাড়ম্বর কিন্তু অত্যন্ত রুচিশীল, অত্যন্ত সুন্দর। খালি পায়ে চলতাম, সবাই জুতো টুতো ছিল না, জুতো যদি কোথাও যেতে হতো তাহলে বন্ধুদের কাছ থেকে শিগগির একজোড়া চটি দে, এরকম। কিন্তু এত অনাবিল আনন্দ ছিল একটা, আর অত্যন্ত একটা রুচি সম্পন্নতা ছিল তার মধ্যে। তো যাই হোক, শিক্ষা ভবনে ভর্তি হলাম, হয়ে তখন প্রচুর ছেলে মেয়ে আসতো শিক্ষা ভবনে বাইরের থেকে, মানে ভারতবর্ষের বাইরের থেকেও আসতো, আমাদের সঙ্গেই পড়তো। থাইল্যান্ডের একটি মেয়ে রাবাইয়া বলে, কলম্বোর থেকে এসেছিল একটি মেয়ে, তারপরে কাশ্মীর থেকে, সাউথের থেকে, নানা জায়গার থেকে লোক আসতো, মণিপুর থেকে, বিরাট একটা গ্রুপ ছিল। একদিনে, এক বছরে মনে আছে আমাদের এত বড় একটা গ্রুপ থেকে এক বছরে 20 দিন আমরা আউটিংয়ে গিয়েছিলাম। 20 দিন এক বছরে। আমাদের দেখে বলতেন যাও যাও যাও, তোমরা আউটিংয়ে যাও, তো যাও, চলেছে। এই তো এরকমভাবে কলেজের জীবনটা তো কাটলো। তারপর বিদ্যাভবনে এলাম। বিদ্যাভবনে এসে, তখন বিদ্যাভবনে তো পাস আর অনার্স দুটো ছিল। পাস ছিল, পাস কোর্সে, আর আমরা কয়েকজন 7-8 জন অনার্স কোর্সে ভর্তি হলাম, কেউ ফিলোসফিতে, কেউ ইয়েতে। আপনি তো সংস্কৃত নিয়ে, আমি সংস্কৃত নিয়ে পড়লাম। হ্যাঁ। কেন ভাবলেন যে সংস্কৃত নিয়েই পড়ব? সংস্কৃত নিয়ে পড়লাম, তখন গুরুপল্লীতে যখন থাকতাম তখন দেখতাম সুজিত মুখোপাধ্যায় মশাইকে। উনি তো দিকপাল পণ্ডিত, বিধুশেখর শাস্ত্রী মশাইয়ের পুত্র সমছাত্র উনি। তো তিনি সংস্কৃত পড়তে দেখতাম ওনাকে, সংস্কৃত পড়ছেন, কি পড়ছেন জানতাম না, তখন তো বয়সে খুব ছোট, কিন্তু সংস্কৃত বই অনেক দেখতাম, পণ্ডিত মশাইকে দেখতাম। আর তাদের তখন দেখতাম যে ইয়েতে, মানে টেবিল চেয়ারে বসে তো কেউ পড়তেন না, একটা ডেস্ক, বারান্দায় একটা ডেস্ক পাতা থাকতো, আসন পেতে একটা হারিকেন জ্বালিয়ে রাত্রিবেলা কত রাত পর্যন্ত ওই ডেস্কে বসে লিখতেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় মশাই, পণ্ডিত মশাই, তারা সব। নিজের অজান্তেই কি সংস্কৃতের প্রতি একটা অনুরাগ জন্মেছিল? হ্যাঁ, আর আমাদের বাড়িতে বাবা তো সংস্কৃত ছিলেনই, আর আমাদের বাড়িতেও অনেক সংস্কৃতের চর্চা ছিল, মানে পূর্বপুরুষদের মধ্যে। তো অজান্তেই নিয়েছি, মানে বাবা তো তখন আনন্দমোহন কলেজে, আমি বাবাকে লিখলাম, তখন তো পোস্টকার্ডে চিঠি, পোস্টকার্ডে বাবাকে লিখলাম যে বাবা আমি কি নিয়ে পড়বো। তখন বাবা আমাকে একটা পোস্টকার্ডেই উত্তর দিলেন যে তুমি যাহা নিয়া পড়িলে ভালো ফল করিতে পারিবে আশা করো, সেই বিষয়েই নিও, ইহার উপরে আমার কোনো জোর নাই। ঠিক এই চিঠি একদম। তা আমি ভাবলাম যে বাবা লিখলেন, তাহলে বাবাও তো সংস্কৃত পড়েছেন, আমিও না হয় সংস্কৃতই পড়ি তাহলে। তখন কিন্তু কিচ্ছু জানি না সংস্কৃতর সম্বন্ধে। তো সেই আমি সংস্কৃত নিয়েই পড়তে লাগলাম। তো প্রথম দিন যখন ক্লাসে এসেছি, সব টিচারদের সঙ্গে দেখা করতে হয়। এখন টিচারদের সঙ্গে পরিচয় আগের থেকেই ছিল। কি করে ছিল, যে শিক্ষা ভবনে তখন বিশেষ আলাদা সাবজেক্টের টিচার কেউ ছিলেন না, মানে শিক্ষা ভবনের জন্য কোনো টিচার ছিল, বিদ্যা ভবনের টিচাররা শিক্ষা ভবনে ক্লাস নিতেন। কাজেই নগেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে আরও কিছু কিছু টিচার, কৃষ্ণদা, এরা সবাই পড়াতেন। বিদ্যা ভবনের টিচারদের সঙ্গে মোটামুটি একটা ইয়ে ছিল। কিন্তু পণ্ডিত মশাইকে তো দেখেছো খুব গুরুগম্ভীর লোক, কাজেই তার কাছে কোনো দিন যেতে সাহস পাইনি। মাসিমার সঙ্গে, ঠাকুমার সঙ্গে খুবই ভাব ছিল। পণ্ডিত মশাইকে আমি দেখা করতে, প্রণাম করতে গেলাম, তখন পণ্ডিত মশাই আমাকে বললেন যে তুমি এসছো সংস্কৃত পড়তে মা, আমি খুব খুশি হয়েছি, কাদম্বরীখানা দুবার পড়ে মুখস্থ করে দিও। তখন তো আমি কাদম্বরীর নামই শুনিনি, আমি মাথা দিয়ে বললাম আচ্ছা, বলে প্রণাম টনাম করে চলে গিয়ে লাইব্রেরিতে গেলাম। তখন সংস্কৃতের লাইব্রেরিটা ছিল লতাকুঞ্জে, উত্তরায়ণের লতাকুঞ্জে, মন্টুদা ছিলেন সেই লাইব্রেরিতে। আমি মন্টুদাকে বললাম, মন্টুদা কাদম্বরী বলে কি একটা বই আছে? মন্টুদা বললেন হ্যাঁ আছে, আমি তোমাকে বের করে দিচ্ছি। বলে বইটা যা দেখালেন গার্গী, এত মোটা একটা বই, দেখিস পুরোটা সংস্কৃত, কিছুই জানি না। আমি বললাম, পণ্ডিত মশাই বললেন দুবার পড়লেই এই বইটা মুখস্থ হয়ে যাবে। তো বই দেখেই ভয়, বই দেখেই ভয়, কিন্তু উনি যখন পড়াতেন তখন বই না দেখে
তখন সংস্কৃতের মাস্টারমশাইদের মধ্যে ছিলেন অধ্যাপক সিদ্ধেশ্বর ভট্টাচার্য মশাই, যিনি ডক্টর রাধাকৃষ্ণনের ছাত্র ছিলেন, তারপরে পণ্ডিত মশাই, তারপরে মধুসূদন মল্লিক, তার এরকম অনেক আর কি ছিলেন, আরো পণ্ডিতরা ছিলেন। আর বাংলা ডিপার্টমেন্টে তখন আমাদের বাংলা তো পাস কোর্সে পড়তেই হতো, বাংলা ইংরেজি। তখন পেয়েছিলাম উপেন্দ্র কুমার দাস, অশোক বিজয় রাহা, তিনি আমাদের পাস কোর্সের ক্লাস নিতেন সকলে, শিশির ঘোষ মশাই তাদের, তারপরে বাইরের থেকেও কয়েকজন প্রফেসর আসতেন, হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন এখানে তাদের, এবং ডক্টর নর্থ বলে একজন সাহেব এসেছিলেন, ভেঙ্কটরমনজি। এদের মাস্টারমশাইদের যা পেয়েছি আর কি, তার কোনো তুলনা নেই। দেখো, মানুষের তো দুটো বংশ থাকে, একটা জন্ম বংশ, একটা বিদ্যা বংশ। আমি আমার বিদ্যা বংশের জন্য গর্বিত যে এমন সব গুরু পেয়েছি, কিন্তু তখন অল্প বয়সে তাদের কাছ থেকে নিতে পারিনি, কিন্তু তারা উজাড় করে দিয়ে গেছেন একেবারে, মানে কোথাও কোনো কার্পণ্য করেননি। সুনীতি কুমার পাঠক এখনো আমাদের মধ্যে রয়েছেন, এখনো তার কাছে আমি গিয়ে ঠিক সেই রকমভাবেই ছাত্রীর মতো পড়াশোনা করি সব সময়। সোমেনদা রয়েছেন, কল্যাণদা রয়েছেন, কল্যাণ বাচ্চা, এরা সব। কজন ছাত্রছাত্রী ছিলেন সংস্কৃতে তখন? সব মিলিয়ে আমরা অনার্সে ছিলাম 4 জন। খুবই কম। খুব কম মানে কি, তখন তো ডিপার্টমেন্ট প্রায় উঠে যায় এরকম অবস্থা। তো এটারও একটা খুব মজার ঘটনা আছে। আমি ভর্তি হলাম যখন, তারপরে আমরা পূর্বপল্লীতে শিফট করে একটা বাড়িতে এলাম। সেখানে বাবার একজন বন্ধু ছিলেন, তখন বাবাও এখানে এসে গেছেন। বাবার একজন বন্ধু ছিলেন, বাবা তখন ওই লাইব্রেরিতে পুঁথি বিভাগের অধিকর্তা ছিলেন আর কি। সত্যেন বোস মশাই বাবাকে নিয়ে এসেছিলেন। তো পুলিন বিহারী রায় বলে বাবার একজন বন্ধু ছিলেন, ইতিহাস পড়াতেন। তো উনি একদিন বললেন যে, সিংহমশাই আপনি এই ডেড ল্যাঙ্গুয়েজ একটা পড়তে দিলেন মেয়েকে, এটা কি ঠিক করলেন? তখন বাবা বললেন যে, না, আমি তো জোর করিনি কোনো, ও তো ইচ্ছে করেই নিয়েছে। বলছে, ওর কি বোধ আছে, ও একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর জীবনটা এইভাবে নষ্ট করতে হয়? ওকে চেঞ্জ করে আপনি ইংরেজিতে দিয়ে দিন। তখন বাবা একটুখানি করলেন, চিন্তিত হয়ে পড়লেন যে সত্যি তো কোনোই প্রসপেক্ট নেই। বললেন, কোথাও কোনো দিন দাঁড়াতে পারবে না, কেন এরকম করলেন? তারপরে বাবা বললেন যে, কি করবে? আমি বললাম, না বাবা, আমি সংস্কৃতই পড়ি, সংস্কৃত নিয়েছি, আমার ভালো লাগছে। তা বাবা কোনো জোর করেননি। তো তখন এই সমস্ত অধ্যাপকদের পেয়েছি যাদের পড়াতে বই লাগতো না, বইটা পাশে রেখে তারা মুখে মুখে পড়াতেন। সিদ্ধেশ্বর ভট্টাচার্য মশাই, কি অগাধ পাণ্ডিত্য, ওনার কাছে গবেষণাও আমি করেছি। আর একদিকে সুজিত মুখোপাধ্যায়, পণ্ডিত মশাই, সিদ্ধেশ্বর ভট্টাচার্য মশাই, এদের এমন মানে ইংরেজিতে যাকে বলে অ্যাস্টাউন্ডিং পার্সোনালিটি এই ছিল, কিন্তু ওই ভেতরে স্নেহের বন্যা একেবারে, মানে খুব কাছের থেকে দেখেছি বলে আমি বলতে পারছি। কোনো দিন সাহস হয়নি যে মুখ তুলে বলবো যে আজকে ক্লাসটা আমি করব না, কোনো দিন সাহস পাইনি। কিন্তু এত স্নেহ, এত অকৃত্রিম ভালোবাসা যে ওদের কাছে পেয়েছি, কন্যার থেকে কোনো অংশে কম না। এবং যে ভাষাটিকে বাবার বন্ধু বললেন যে ডেড ল্যাঙ্গুয়েজ, মৃতপ্রায়, সেটাই বোধহয় আপনার কাছে খুব, আমার কাছে সজীব হলো, দিনে দিনে সজীব হলো। এবং তার সঙ্গে আমি খানিকটা ভাষা বোধহয় অনেকটা চরিত্রও তৈরি করে বলে আমার মনে হয়, ঠিক আমার নিজের ধারণা তাই। তো সেই রকমভাবেই আমি সংস্কৃতের মধ্যে আস্তে 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 প্রবেশ করলাম। প্রবেশ করেছি এটা আমি এখনও বলতে পারবো না, কারণ এখনও কিছুই জানি না, কিছু শিখিনি। যতটুকু ওদের দয়াতে, আমি ওদের করুণাতে, ওদের আশীর্বাদে আজ আমি যে এখানে এসে বসতে পেরেছি, সেও আমার পিতামাতা এবং গুরুদের অজস্র আশীর্বাদে, তা নইলে পারতাম না। সেটা তাদের জন্যই পেরেছি। তো এইভাবেতে শিক্ষা জীবন চলেছে আমার। তারপরে অধ্যাপনা কবে শুরু হলো? তারপর অধ্যাপনা তখন আমি যখন এমএ পড়তাম, এমএ ফাইনাল ইয়ারে যখন আমি পড়ি, তখন আর্থিক অবস্থা খুবই তখন খারাপ আমাদের। তখন তো বাবা সবে এসেছেন এখান থেকে, খুবই কম বাবার মাইনে তখন। আপনি যে সময়টায় পড়েছেন সেটা তো অনেক আগে, কিন্তু আমি যখন 80-র দশকে দেখছি, নিচু বাংলোর কোয়ার্টারে থাকার সময়টার কথা বলছি, তখনও কিন্তু শান্তিনিকেতন খুব আর্থিকভাবে
অনেকটাই আমরা খুব কষ্টের মধ্যেই সবাই কাটিয়েছি। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে একটা পরিবার, আমাদের এক বাড়িতে কিছু হলে পাশের বাড়িতে পৌঁছতাম, আবার সেখান থেকে একটা দেওয়া নেওয়া চলতো, কোনো অতিথি এলে চিন্তা করতে হতো না কার বাড়িতে কি আছে, সকলে দিয়ে যেতেন এরকম। তারপরে এমএ পড়ছিলেন পাড়ার গার্জিয়ান আমাদের, এই অবস্থা। ঠিক এই হ্যাঁ, তারপরে আমি যখন এমএ ফাইনাল ইয়ারে পড়ি তখন আমার মাস্টারমশাইরাই বললেন যে কল্পিকার তো বাড়ির অবস্থা এরকম, তো ওকে শ্রীনিকেতনে শিক্ষাসত্রে পড়াবার একটা অ্যাসাইনমেন্ট আমাকে দিলেন। শিক্ষাসত্রের অধ্যাপিকা হয়ে, সংস্কৃতের অধ্যাপিকা হয়ে, কত মানে সহানুভূতিশীল ওরা, কতখানি স্নেহ। তো ওরা ঠিক করে দিয়েছিলেন সকালবেলাটা তোমার ক্লাস করতে হবে না, সেটা আমরা তোমাকে আলাদাভাবে পড়িয়ে দেব। সকালবেলা তুমি শিক্ষাসত্রে ক্লাস করো, বিকেলবেলাতে এখানে এসে ক্লাস করো। এইভাবে আমি পড়াশোনা করেছি। তো যখন শিক্ষাসত্রে গেছি তখন ওখানে একদিন বৃক্ষরোপণ হবে। তো তখন তো শিক্ষাসত্রের রেক্টর হলেন সমীরণ চট্টোপাধ্যায় মশাই। সমীরণদা খুব স্নেহ করতেন, সমীরণদা। তখন সমীরণদা বললেন, কল্পিকা তুমি এবারে বৃক্ষরোপণ করাবে, তুমি মন্ত্রপাঠ করবে আর আমরা সবাই দেখব। ওই কি শুরু হলো মন্ত্রপাঠ? ওই শুরু হলো মন্ত্রপাঠ। তো আমি বললাম, সমীরণদা আমি তো জানি না কি করে মন্ত্রপাঠ করতে হয়। বললেন, তোমার মাস্টারমশাইদের কাছ থেকে শিখে এসো। তো আমি ক্লাস করেই সোজা সিদ্ধেশ্বরদার কাছে চলে গেলাম। আমি বললাম যে আমাকে সমীরণদা এরকম বলেছেন, তা আমি তো জানি না কি করে মন্ত্রপাঠ করতে হয়। তখন বললেন, ও জানো না, আচ্ছা কাল থেকে আমি শেখাবো বলে আরেকজন মাস্টারমশাই কৃষ্ণদা, তিনি আমাদের ইয়েগুলো মন্ত্রগুলো বেছে দিলেন বৃক্ষরোপণের। ক্লাসের পরে 1 ঘন্টা সময় দিয়ে সিদ্ধেশ্বর ভট্টাচার্য মশাইয়ের মতন এমন পণ্ডিত, তিনি আমাকে মন্ত্রপাঠ শেখাতেন। কিভাবে শেখাতেন? তিনি একটু কাশিতে মানুষ হয়েছেন ছোট্টবেলার থেকে, তো তিনি ওইখানকারই উচ্চারণ, একটা সুর আছে, কিন্তু সুর আছে, সুরটা হলো আমাদের বৈদিক সুর নয়। সেটা বৈদিক সুর যেমন উদাত্ত অনুদাত্ত স্বরিত 3টে ভাগে ভাগ থাকে, এটাও প্রায় 3টে স্বরেই, তুমি তো গান গাও জানবে 3টে স্বরের মধ্যেই বোধহয় যাতায়াত করে। কিন্তু এটা আদি ব্রাহ্মণ সমাজের যে সুরটা, সেটাতে আমরা বাঁধা ছিলাম, ওইটাতে পড়তে হবে। মন্ত্রের আমরা আলাদা সুর ইচ্ছে করলে পড়তে পারবো না, এখনো আমরা ওটাই করি। তো সেই সুরটাতে উনি উচ্চারণগুলো শেখালেন। মূর্ধন্যাশয়ের উচ্চারণ এরকম হয়, মূর্ধন্য নয়ের উচ্চারণ, জিভটাকে এখানে নাও তাহলে উচ্চারণ করতে পারবে ঠিক মতন। তো এরকমভাবে উনি শেখাতেন। শিখিয়ে উনি 1 সপ্তাহ আমাকে এরকমভাবে ট্রেনিং দিলেন, দিয়ে বললেন যে এবার পড়ো দেখি কেমন হয়। তারপরে সমীরণদাও খুব খুশি হয়েছিলেন তাতে। কি পড়েছিলাম জানি না, সেই তো প্রথমবারে ভয় টয় পেয়ে একাকার একেবারে, মাঝে একবার থেমেও গিয়েছিলাম পড়তে পড়তে। সেই তারপরে এই এখানে একটা ছোটোখাটো ফাংশন হচ্ছে, সেখানে একটা মন্ত্র পড়লাম। কখনো আম্রকুঞ্জে একটা কিছু হচ্ছে, সেখানে মাস্টারমশাইরা পাঠালেন যেটাতে কল্পিকা পড়বে। এরকমভাবে ওরাই পাঠিয়ে দিতেন আর কি। এইভাবেতে মন্ত্র পড়া শুরু হলো। তারপরে ছাতিমতলার মন্ত্র পড়তে শুরু করলাম। বাজপেয়ীজি যখন আর পারলেন না পড়তে, আগে তো বাজপেয়ীজি পড়তেন। এটা কি 7ই পৌষের? 7ই পৌষে। বেশ। তার আগে মন্দিরে তো প্রচুরই পড়তাম, ছাতিমতলায় বাজপেয়ীজি পড়তেন তখন। তারপর বাজপেয়ীজি যখন পারলেন না, তখন বাজপেয়ীজি বললেন যে এবারে তোমরা কল্পিকাকে বলো মন্ত্র পড়তে। উনি নিজে বলে গেলেন সেটা। তখন ভারী সুন্দর একটা কথা আমাকে একজন বলেছিল যে ইয়ে হয়েছে, তখন তো আমি অধ্যাপিকা হয়েছি ওখানে। তো মন্ত্র পড়তে আমাকে যে এসে বললো যে কল্পিকা দি এবার তোমাকে মন্ত্র পড়তে হবে। সে এখানকার একজন অধিকর্তা তিনি ছিলেন, তো আমার খুব স্নেহের পাত্র। তো সে বলল যে শোনো, এটা কিন্তু ভেবো না যে এবার তোমার পড়তে হবে বলে কোনো দিনই আর মানে তোমাকে ছাড়া চলবে না, এটা কিন্তু তুমি কোনো দিন ভেবো না। আমি বললাম না না, সেটা আমি ভাবছি না কখনো, আমাকে ছাড়া কি পৃথিবী না চলবে। তো সেই শুরু হলো পথ চলা। তারপরে এখন কি একটা মন্ত্র আমরা শুনবো 7ই পৌষে যেটা পড়তেন? হ্যাঁ হ্যাঁ, শুনি তাহলে। একটু বড়ই মন্ত্রটা তাহলে, 7ই পৌষে তো আরেকটা মন্ত্র আছে, শুনি বড়। ওং নমস্তে সতেতে জগৎকারণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায়, নমো দ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়,
नमो ब्रह्मणे व्यापिने शाश्वताय त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत्कर्तृपातृप्रहर्तृ त्वमेकं परं निश्चलं निर्विकल्पं भयानां भयं भीषणं भीषणानां गतिप्राणिनां पावनं पावनानां महोच्चैः पदानां नियन्त्रित्वमेकं परेषां परं रक्षणं रक्षणानां वयं त्वां स्मरामो वयं त्वां भजामो वयं त्वां जगत्साक्षिरूपं नमामः सदेकं निधानं निरालम्बमीशं भवाम्भोधिपोतं शरण्यं व्रजामः ওং তৎসৎ। তারপর তো অধ্যাপনার জগতে প্রবেশ করলাম। শিক্ষাসত্র থেকে সংস্কৃত বিভাগে? শিক্ষাসত্র থেকে না, শিক্ষাসত্র থেকে আমি 1 বছর আসানসোল কলেজে পড়িয়েছি। আমি 64 সালে সংস্কৃত বিভাগে যোগ দিয়েছি। সেটাও একটা আমি কাজে যোগ দিয়েছি। তখন একদিন গৌরী শাস্ত্রী মশাই, আমার মাস্টারমশাই বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় মশাই, তার অধ্যাপক, তো তার কাছেও এরকমই স্নেহ ভালোবাসার পাত্রী ছিলাম। তো শাস্ত্রীমশাই একদিন ডিপার্টমেন্টে এসছেন, এসে আমি প্রণাম করে বললাম যে আমি একটা চাকরি পেয়েছি। বললেন চাকরি? কি চাকরি পেয়েছো? তারপরে আমি বললাম যে সংস্কৃত বিভাগে পড়াবার। তখন উনি বললেন একটা কথা বলে দিই, চিরদিন মনে রেখো, অধ্যাপক কোনোদিন কারুর চাকর হয় না। ঠিক এই সেন্টেন্স, ওনার সেন্টেন্সটাই আমি কোট করলাম। হ্যাঁ, দামি কথা। হ্যাঁ, বলবে আমি অধ্যাপনা করি, কোনোদিন কারুর কাছে বলবে না যে আমি চাকরি করি, বলবে আমি অধ্যাপনা করি। আপনি যখন পড়তেন তখন সর্বসাকুল্যে 4 জন, আর এমএতে কয়েকজন। যখন আপনি পড়াতে এলেন তখন কি ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লো, আগ্রহটা বাড়লো সংস্কৃতের প্রতি? বাড়লো তা নয়, তখন উড়িষ্যার থেকে 2-1 জন ছেলে আসতো, বাংলার থেকে খুব কমই আসতো, সাউথ ইন্ডিয়ার থেকে কয়েকজন আসতো। তখনও অবস্থা যে খুব একটা ভালো সেটা নয়। তো আমিও ভাবছি যে কি করব, ডিপার্টমেন্ট যদি উঠেই যায় তাহলে তখন কি অবস্থা হবে। ততদিনে তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে। 64 সালে যোগ দিয়েছি কাজে। তারপরে 69 সালে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, তখন ভাবলাম যে কি করি, চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাই, তার কারণ দাদার তো বদলির চাকরি। তো তখন উনি বললেন যে না, এই চাকরিটা ছাড়া ঠিক হবে না, কারণ আমাদের তো বদলির চাকরি, সেই জন্য এক জায়গায় একজনের স্টেডি হওয়া দরকার। খুব সৌভাগ্য, দাদার এই অনুমোদনটা আমার জীবনে একটা ভগবানের আশীর্বাদ হয়ে এলো, যাতে আমি বিশ্বভারতীর সেবা করতে পেরেছি। সেই সঙ্গে শান্তিনিকেতনে থাকা, সেই সঙ্গে আমার জীবনের শেষ পর্যন্ত আমি শান্তিনিকেতনে থাকতে পেরেছি। তা নইলে হয়তো অন্য জায়গায় থাকবার চিন্তা করতাম। ঠিকই। তো একবার সংস্কৃত ডিপার্টমেন্টে এরকমভাবে একবার একটি উড়িষ্যার থেকে ছেলে এলো, তাকে নিয়ে সমস্ত ডিপার্টমেন্ট একেবারে উত্তাল হয়ে উঠলো যে আমাদের একজন ছাত্র এসেছে। তো তার সুখ দুঃখ সব আমাদের দেখবার কথা। তো সে আমাকে একদিন বলল যে দিদি, আমি করলাম 80 নম্বরে, আমি 80-র জন্য টার্গেট রাখলাম, তো 70 তো পাবোই। আমি বললাম হ্যাঁ, তা পাবে। তারপরে সে এতই আমাদের আদরের ছিল, একদিন কাঁদতে কাঁদতে এসে আমার টেবিলের উপরে সে মার্কশিটটা দিয়ে গেল। তখন আমি হেড। তখন আমি বললাম কি হলো জ্যোতি? তখন বললো যে না, আমি এই মার্কশিট আমি নেব না, কম পেয়েছে। যাই হোক, এসব ছোটোখাটো কথা মনে পড়ে। আসল শান্তিনিকেতনের কথাটা বলি। হ্যাঁ, তো এই মন্ত্রের ব্যাপারে আমরা ছোটবেলায় দেখেছি ক্ষিতিমোহন সেন মশাই বুধবারের মন্দির নিতেন, সকলে নিতেন না, এখন যেমন অনেকে নিচ্ছেন সেরকম না, উনি আসতেন। আর উনি তো কথকতায় খুব ছিলেন, পাণ্ডিত্য ছিল, আর পণ্ডিত প্রচুর পাণ্ডিত্য ছিল না। তো আমরা বসে বসে মুগ্ধ হয়ে শুনতাম, কত গল্প করতেন, কত কি করতেন। তারপরে এই সমস্ত রকমের পণ্ডিতদের দেখেছি, কত বলবো, এখানে যে কাদের দেখেছি আর কাদের দেখিনি। কলা ভবনে দেখেছি একটা গোষ্ঠী, সেখানে
ধরো গৌরীদি, যমুনাদি, আমরা কলেজে পড়লেও কলা ভবনের, সঙ্গীত ভবনের সঙ্গে খুব বেশি যোগাযোগ ছিল তখন। সেখানে দেখেছি ননিদা, গৌরীদি, যমুনাদি, প্রণব রায়, প্রণবদা, তারা একটা স্তম্ভ কলা ভবনে। মানে শান্তিনিকেতনের যে নান্দনিক দিকটা সেটা তারা চারজনে মিলে কিন্তু রক্ষা করতেন। যেখানে যা কিছু, এমনকি সাহিত্য সভা হলেও গৌরীদিকে যদি ডেকেছি আমরা, তাহলেও গৌরীদি এসে দেখে যেতেন। খুব সহজ উপকরণ দিয়ে একেবারে সুন্দর করে তোলা, খুব সুন্দর। গাছের ডালপালা, মানে ডালপালা দিয়ে সাজানো, গাছের ফুল দিয়ে নিজের সাজা, এই দেখেছি। আর সঙ্গীত ভবনে তো দেখেইছি, তখন মুহূর্তি, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ, তারপরে ওস্তাদজি, অশেষ বন্দ্যোপাধ্যায় মশাই, মানে সুবর্ণ যুগ শান্তিনিকেতনের একেবারে। আপনার সহপাঠীরা এখনো আছেন শান্তিনিকেতনে? আমার সহপাঠীদের মধ্যে আছেন উমা সেন, সুপ্রিয় ঠাকুর, তারপর গৌতম দেব বর্মন, ধীরেন দেব বর্মন কলা ভবনের প্রিন্সিপাল ছিলেন, আর্টিস্ট, তার ছেলে গৌতম দেব বর্মন, এরা সকলে। আমি যখন পাঠ্যভবনে পড়তাম তখন সুপ্রিয়দা আমাদের অধ্যক্ষ ছিলেন। সুপ্রিয়দা অধ্যক্ষ ছিলেন, হ্যাঁ। এরা কয়েকজনেই আছি। তারপরে আমরা আরও শিক্ষা ভবনে যাদের পেয়েছি তারাও আছেন এখনো, সুজিত চট্টোপাধ্যায়, তারপরে সুপ্রিয় স্ত্রী শুভ্রা, এদের সঙ্গে শিক্ষা ভবনে পড়েছি। তো ক্লাসমেটরা আমরা সব এক জায়গায় আছি, সেটাও আরেকটা সৌভাগ্য। যদি জানতে চাই আপনার কাছে যে এই যে এত দীর্ঘ দিনের শান্তিনিকেতন বাস, সময়ের সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন বদলাচ্ছে, সেটা স্বাভাবিক। এখন কি মনে হয় এখনকার যে শান্তিনিকেতনের জীবন সেটা কতটা অন্যরকম হয়েছে, নাকি অন্তরে তার সুরটা এখনো একই? এটা একটা কঠিন প্রশ্নই করলে। দেখো গার্গী, জীবন তো পাল্টায়, যুগও পাল্টায়। আমি বললাম যে শান্তিনিকেতনের যে যুগটা ছিল, পরবর্তীকালে আমি যখন কালিদাস পড়েছি, আমার তখন মনে হয়েছে কোথায় যেন একটা মিল আছে পুরনো শান্তিনিকেতনের সঙ্গে। আমি ঠিক বলে বোঝাতে পারবো না কোথায় মিল আছে, একটা কোথাও মিল আছে। সেটা তো চিরকাল থাকবে না, যুগের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়। এখন যান্ত্রিক জীবনের প্রভাবটা আমাদের উপরে অনেক বেশি হয়ে গেছে, সেই হিসাবেও একটা বিরাট পরিবর্তন এসেছে শান্তিনিকেতনে। যে একেবারে অনাড়ম্বর জীবনযাত্রা ছিল তার কথা আমরা আর এখন ভাবতে পারি না। এক কথায় আমি বলবো, সেই পুরনো শান্তিনিকেতনের বিশেষ কোনো রেশ আজকাল আর পাই না। একেবারে আশ্রমের ভেতরে গেলে, আশ্রম যেটাকে এখনো বলি, সেটাকে গেলে হয়তো শালবীথি, এটা ললিতদার বেদি, এটা আম্রকুঞ্জ, বকুলবীথি, নলিনীদির বেদি, এইগুলো হয়তো মনে একটা মানে কি বলবো, আবেগ বা নস্টালজিয়া জায়গায়। কিন্তু তার বাইরে তিন সঙ্গী ভেঙে গেছে, তিন সঙ্গী নেই, যেখানে সব টিচাররা থাকতেন এসে, দর্শচক্র নেই, গোসাইজির বাড়ি নেই। এখন আর শান্তিনিকেতনকে ঠিক সেইভাবে চেনা যায় না। মানে এক কথায় যদি আমি বলি তোমাকে, একটা যৌথ পরিবার ভেঙে গেলে যেরকম হয়, ঠিক সেই অবস্থাটা শান্তিনিকেতনের হয়েছে। এখন কেউ কাউকে খুব যে চিনি তাও না, একটা টুকরো টুকরো ছবি, সেটাকে অনেক সময় আমরা জুড়তে পারি না। অন্তত আমরা যারা 70 বছর আগেকার শান্তিনিকেতন দেখেছি বা 50 বছর আগেও যারা দেখেছি, তারা যে ঠিক এই শান্তিনিকেতনের সঙ্গে মিলিয়ে দেখা, সেটা আমরা পারি না। মানে সেই শান্তিনিকেতনই এই শান্তিনিকেতন তা কখনোই বলতে পারবো না। এখন সেই খোলা মাঠের খেলাও নেই, কিছুই নেই। একটা কথা তবু মানে আমার এখানে বলতে ইচ্ছে করছে, আমি জানি আপনিও একটা শান্তিনিকেতনের রেশ আমাদের মধ্যে আছে। আমরা এখনো শান্তিনিকেতনের মাটি, এখনো হয়তো রাস্তা দিয়ে চলতে গেলে আমরা চোখ বন্ধ করেও বলতে পারবো যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে বনপুলক গাছ আছে। এরকম একটা এখনো আমাদের মধ্যে রেশ রয়ে গেছে। এবং যারা আসেন শান্তিনিকেতনে তারা নিশ্চয়ই ভালোবেসেই আসেন শান্তিনিকেতনকে। এখনো শান্তিনিকেতনের প্রতি যেটা আমি বলতে চাইছিলাম আপনাকে, যেহেতু আপনি বললেন যে বনপুলকের রেশ পাই, অনেকে আসেন যারা বাইরের থেকে এসে শান্তিনিকেতনকে দেখেন খুব কম সময়ের জন্য বা হয়তো একটু বেশি সময়ের জন্য, তারাও একটা আবেগ নিয়ে আসেন এখানে। কিন্তু অনেক সময় দেখেছি যে একটা আক্ষেপ না, আবেগকে ছাপিয়ে একটা হাহাকারের পরিণত হয়। বলেন যে কি ছিল আর কি হলো, মানে এই একটা আক্ষেপ। আমি শুধু একটা কথাই বলি বা ভাবি যে সবসময় ওই হাহাকারটা আমার করতে ইচ্ছে করে না।
কারণ কিন্তু জীবনের এখনো ধর্মই গন্ধ তো পাই গতি। এই যে ঋতু হ্যাঁ। পরিবর্তন, সেই ঋতু পরিবর্তন, বসন্ত, বর্ষা, মানে এখনো আমার কাছে খুব প্রকট হয়ে ধরা তাই, দেয়। তাই কারণ জীবন তো পরিবর্তনশীল, জীবন তো আর একসঙ্গে স্ট্যাগনেন্ট হয়ে থাকে না কখনো। কাজে এ নিয়ে আক্ষেপের কিছু নেই, জীবন বদলাবে, জীবনের গতি আছে এবং গতিশীলতাই হলো প্রাণ। ঠিক, গতিশীলতাই প্রাণ। আর যদি শান্তিনিকেতন স্ট্যাগনেন্ট হয়ে সেরকম ভাবেই থাকতো তাহলে তো সেটা অচলায়তন, সেই তা তো থাকবে না। কিন্তু তারও মধ্যে শান্তিনিকেতন কোথাও বেঁচে আছে, সব জায়গাতে বেঁচে আছে, তার গাছে পালায়, রাস্তায়, তার ঐতিহ্যে, সব কিছুতেই দেখতে পাই শান্তিনিকেতন আছে। এখনো মন্দির সেরকমই আছে, ছাতিমতলা সেই ছাতিমতলাই আছে। এখনো যেন রাস্তা দিয়ে গেলে দেখতে পাই যে সেই শান্তিনিকেতনই আছে আমাদের কোথাও। আপনার একটা মন্ত্রপাঠ তো শুনবো এবং সেই দিয়েই শেষ করব এই পর্ব। যেতে যেতে শুধু একটা কথাই বলবো যে এই বেড়া ভাঙাটাও আমাদের শিখতে হবে যে আমরা কতটা বেড়া টপকাবো এবং কতটা আমরা এদিকে থাকবো। হ্যাঁ, আর কি ভেঙে এদিকে থাকবো, সেটাই শিক্ষণীয় আর কি। সেই যে সবটাই যে বেড়া দিয়ে বা বেড়া ভেঙে চলে যাব সেটা নয়। এই দুটো অতীত এবং বর্তমান নিয়েই তো জীবন, অতীতকে বাদ দিয়ে তো কোনো জীবন হয় না। কাজে অতীতকে নিয়েই বর্তমান চলে, আবার বর্তমানকে নিয়েই ভবিষ্যৎ চলে, এইভাবেই তো চলছে জীবন। প্রজন্ম এইভাবে চলে, সংস্কৃতিও এইভাবেই চলে। এই খুব ভালো লাগে। মন্ত্রপাঠের আগে শুধু দু একটা কথা, যে বেশি কিছু বলতে আমার ইচ্ছে করছে না, কারণ আমি নিজেও অনেকটা এর মধ্যে বলা ভালোই যে প্রবেশ করেছি। শুধু শুনবো কল্পিকাদির মন্ত্রপাঠ, আর কিছু নয়। তাহলে মন্দিরের শেষ মন্ত্রপাঠটাই করি। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতঙ্গময় আবিরাবির্ময়েধি রুদ্র यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्तिः, ॐ शान्तिः, ॐ शान्तिः।